আসসালামু আলাইকুম দর্শক। গতকাল যুবদলের বহিষ্কৃত প্রভাবশালী নেতা ইসহাক সরকার নব গঠিত অর্থাৎ 2024 পরবর্তী তরুণদের নেতৃত্বে গঠিত যে এনসিপি, সেই এনসিপিতে কিন্তু তিনি যোগ দিয়েছেন আনুষ্ঠানিকভাবে। তো আমি যেটি আপনাদের সামনে উপস্থাপন করতে এসেছি যে ইসহাক সরকারের বহিষ্কার এটি বিএনপির কি কৌশলগত ভুল ছিল, নাকি এটি ছিল রাজনৈতিক পুনর্বিন্যাস? বাংলাদেশের রাজনীতিতে ব্যক্তির উপর কখনোই যে ব্যক্তির প্রভাব সেটা কিন্তু অস্বীকার করা যায় না। একটি দল যত বড়ই হোক না কেন, কিছু ব্যক্তি তাদের রাজনৈতিক শক্তি, জনসম্পৃক্ততা এবং মাঠ পর্যায়ের প্রভাবের কারণে দলের মুখ হয়ে ওঠেন। ইসহাক সরকারের বহিষ্কার এবং পরবর্তীতে তার এনসিপিতে অর্থাৎ ন্যাশনাল সিটিজেন পার্টিতে যোগদান, এই ঘটনাটি তাই শুধুমাত্র ব্যক্তিগত রাজনৈতিক যাত্রার পরিবর্তন নয়, এটি একটি বৃহত্তর রাজনৈতিক বাস্তবতার প্রতিফলন। প্রথমত, বিএনপির জন্যই এই সিদ্ধান্ত কতটা কৌশলগত ছিল তা নিয়ে প্রশ্ন উঠতেই পারে। দীর্ঘদিন মাঠে তিনি সক্রিয় ছিলেন। সংগঠনকে শক্তিশালী করা এবং সাধারণ মানুষের সঙ্গে যোগাযোগ রাখা একজন নেতাকে বহিষ্কার করা মানে শুধু একজন মানুষকে হারানো নয়, একটি নেটওয়ার্ক, একটি প্রভাব বল এবং একটি সম্ভাবনাকে হারিয়ে ফেলা। বিএনপি বর্তমানে যে রাজনৈতিক চাপে রয়েছে, সেখানে আভ্যন্তরীণ বিভাজন বা শক্তি ক্ষয় তাদের জন্য মোটেও কিন্তু ইতিবাচক নয়, বরং এই ধরনের সিদ্ধান্ত দলটির সাংগঠনিক দুর্বলতাকে আরো প্রকাশ্যে নিয়ে আসে। দ্বিতীয়ত, ইসহাক সরকারের এনসিপিতে যোগদান এনপিপি বা নতুন রাজনৈতিক শক্তির জন্য নিঃসন্দেহে একটি বড় বুস্ট হিসেবে কাজ করছে। বাংলাদেশের রাজনীতিতে নতুন দলগুলোর সবচেয়ে বড় চ্যালেঞ্জ হচ্ছে গ্রহণযোগ্যতা এবং পরিচিতি। সেখানে একজন পরিচিত মুখ, যিনি আগে একটি বড় দলের সঙ্গে যুক্ত ছিলেন, তার আগমন নতুন দলের প্রতি মানুষের আগ্রহ বাড়িয়ে দেবে। এটি শুধু জনসমর্থন নয়, বরং মিডিয়া কাভারেজ, আলোচনার কেন্দ্রবিন্দু এবং রাজনৈতিক প্রাসঙ্গিকতা বাড়াবে। তৃতীয়ত, এই ঘটনাটি একটি বড় বাস্তবতাও সামনে আনে। বাংলাদেশের রাজনীতিতে এখন বিকল্প শক্তি তৈরির একটি প্রবণতা তৈরি হয়েছে। দীর্ঘদিন ধরে দুই প্রধান দলের বাইরে নতুন রাজনৈতিক প্ল্যাটফর্ম গড়ে ওঠার চেষ্টা চলছিল, কিন্তু তা খুব একটা সফল হয়নি। তবে বর্তমান প্রেক্ষাপটে যখন বড় দলগুলোর প্রতি মানুষের আস্থায় টানাপোড়েন দেখা যাচ্ছে, তখন এই ধরনের যোগদান নতুন দলগুলোকে শক্তিশালী হওয়ার সুযোগ করে দিচ্ছে। চতুর্থত, বিএনপির জন্য এটি একটি সতর্কতা হিসেবেও দেখা যেতে পারে। দল পরিচালনায় যদি সংলাপের অভাব, মতের অমিলকে সহনশীলভাবে গ্রহণ করা না হয়, কিংবা ভিন্ন মতকে দমন করার প্রবণতা থাকে, তাহলে তা দীর্ঘমেয়াদে দলের জন্য ক্ষতির হয়ে দাঁড়ায়। ইসহাক সরকারের বহিষ্কার সেই প্রশ্নটিকেই সামনে নিয়ে এসেছে। দল কি ভিন্ন মতকে জায়গা দিতে পারছে, নাকি ক্রমেই সংকীর্ণ হয়ে পড়ছে? অন্যদিকে এনসিপির জন্য একটি সুযোগ হলেও এটি চ্যালেঞ্জও কম নয়। একজন নেতার যোগদান সাময়িকভাবে উত্থান ঘটাতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে দলকে টিকিয়ে রাখতে হলে প্রয়োজন সুসংগঠিত কাঠামো, সুস্পষ্ট আদর্শ এবং জনসম্পৃক্ত কার্যক্রম। শুধুমাত্র বুস্ট দিয়ে রাজনৈতিক স্থায়িত্ব অর্জন করা সম্ভব নয়। ইসহাক সরকার বহিষ্কার এবং তার নতুন দলে যোগদান বাংলাদেশের রাজনীতির পরিবর্তনশীল চিত্রকে স্পষ্টভাবে তুলে ধরে। এটি একদিকে বিএনপির জন্য আত্মসমালোচনার সময়, অন্যদিকে নতুন রাজনৈতিক শক্তিগুলোর জন্য নিজেদের প্রমাণ করার সুযোগ। রাজনীতির ময়দানে শেষ কথা বলে জনগণ, আর সেই জনগণই কিন্তু নির্ধারণ করবে এই পরিবর্তনের ফলাফল কোন দিকে যাবে। যেই রাজনীতির শেষ কথা হচ্ছে জনগণ, সেই জনগণ চাইলে যখন যাকে ইচ্ছা ক্ষমতায় আনতে পারেন, দীর্ঘমেয়াদী ক্ষমতায় বসানোর সুযোগ করে দিতে পারেন।
এবং জনগণ চাইলে যে কোনো মুহূর্তে সরকার উৎখাত করে দিতে পারেন, ক্ষমতার যে খুঁটি সেই খুঁটিকে নড়িয়ে দিতে পারেন। সুতরাং বিএনপির জন্য দরকার আরো দূরদর্শিতা এবং বাদ বিবেচনা। সর্বশেষ আমরা দেখলাম যে গত পরশুদিন রাজশাহীর যে ঘটনায় বিএনপি নেতাকে, স্থানীয় নেতাকে বহিষ্কার করা হলো, সেখানে পরবর্তীতে দেখা গেল যে সে কলেজ শিক্ষিকা, নামধারী কলেজ শিক্ষিকাই সর্বতকরণে দোষী, এবং সেখানে ওই স্থানীয় নেতা ছিল নির্দোষ। আমি প্রসঙ্গত কথাটিকে টেনে আনছি না জেনে, সেখানে তাকেও বহিষ্কার করে দিলেন। বহিষ্কার খেলা খেলে দলটাকে কোথায় যে নিয়ে যাবেন তা সত্যিকার অর্থেই আমরা বলতে পারি না, একমাত্র আল্লাহই বলতে পারে। সুতরাং দলের মানুষের প্রতি সহনশীল হন। দলের মধ্যে যদি কেউ ভিন্ন মত থাকে তাকে ডেকে নিয়ে সাংগঠনিকভাবে তার সাথে সম্পৃক্ততা এবং সংযোগ তৈরি করে সমন্বয় তৈরি করুন। বহিষ্কার খেলা বন্ধ করুন। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।